বলতো ইন্ডিয়ান সুপার লিগ শেষ হয়ে যাওয়ার পর সবার নজর এই মুহূর্তে আপাতত সুপার কাপের দিকে এবং অবশ্যই আগামী সিজনের কিভাবে কোন টিম নিজেদের ঘর গুছিয়ে নিতে চলেছে, কার ব্যালেন্স আরও ভালো হবে, কার টিম আরও কত আপগ্রেডেড প্লেয়ার নিয়ে আসবে সেই দিকে অবশ্যই সবার নজর চলে যাচ্ছে। কারণ ইতিমধ্যে বেশ কিছু হিউজ রুমার ঢুকতে শুরু করেছে, বেশ কিছু কনফার্মেশন অফ ট্রান্সফার্স ঢুকতে শুরু করেছে। সব কিছু নিয়ে এবার আস্তে আস্তে আমাদের কথা এগোতে থাকবে। আজকে সেরকমই একটা ভিডিও। তিনটে নাম খুব ডেভেলপমেন্টের জায়গাতে রয়েছে, তিনটে নাম খুব স্ট্রং জায়গাতে রয়েছে এবং তিনটে নাম খুব সিরিয়াস টার্গেটের জায়গাতে রয়েছে মোহনবাগানের কাছে। এবার প্রথমে একটা আমি স্টেজে আলোচনা করব যে কেন এই তিনজন প্লেয়ারকে অনেক বেশি করে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে তাদেরকে নেওয়ার ক্ষেত্রে। এবার এখানে একটা জিনিস পরিষ্কার মেনশন করে দেওয়া দরকার যে মোহনবাগান প্রতি সিজনে কিন্তু একটা সেট অফ প্লেয়ার্সকে টার্গেট করে, তাদেরকে অ্যাপ্রোচ করে, তাদের এজেন্টকে অ্যাপ্রোচ করে, ক্লাবের সাথে কথা বলে। সবসময় যে সেটা সেই সিজনেই হয়ে যায় এরকম না, এমনও হয়েছে যে একটা দুটো তিনটে অবধি সিজন মোহনবাগানকে অপেক্ষা করতে হয়েছে, তারপর সেই প্লেয়ারকে হয়তো পেয়েছে। এবার এর পেছনে দুটো রিজন আছে। এক, কখনো হয়তো প্লেয়ার রাজি হয়ে যায় এবং কখনো হয়তো এজেন্টও রাজি হয়ে যায়, কিন্তু তার যে ক্লাব রয়েছে তারা ছাড়তে রাজি হয় না। আবার অনেক সময় কি হয় যে মোহনবাগান হয়তো ইনিশিয়ালি ইন্টারেস্টটা শো করলো, ইনিশিয়ালি হয়তো চাইলো, কিন্তু তারপর হয়তো একটু হলেও চেঞ্জ অফ মাইন্ড হলো যে আরও একটা সিজন তাকে দেখে নেওয়া যাক, তারপরের সিজনে তাকে অ্যাপ্রোচ করা যাবে বা তার সাথে যে ডেভেলপমেন্টের বাকি ফেজটা রয়েছে সেটা কন্টিনিউ করা যাবে। এবার এই তিনজন প্লেয়ারের সাথেও কিন্তু ঠিক সেম স্ট্র্যাটেজিতে মোহনবাগান এগোচ্ছে। এই যে তিনজন টার্গেটেড প্লেয়ার, এই তিনজন 2025-26 এসেই ল্যান্ড করে যাবে। প্রথমে এই চিন্তাটাকে মাথা থেকে বার করে দেওয়া দরকার। এই তিনজনের মধ্যে একজনও আসতে পারে, দুজনও আসতে পারে, তিনজনও আসতে পারে। এবং যদি এরকমও হয়, এমন একটা সিচুয়েশন যেখানে মনে হলো ম্যানেজমেন্টের যে না, এই তিনজনকে দরকার হলে আরও একটা সিজন আমরা ট্র্যাক করব, প্রয়োজনে তার পরের সিজন আমরা ল্যান্ড করাবো, তাহলে সেটাও হতে পারে। তো প্রবাবিলিটি 0 হতে পারে, প্রবাবিলিটি 100% হতে পারে। সেই বেসিসে যদি প্রথমে বলি যে এই তিনজন প্লেয়ার কেন সবথেকে সিরিয়াস টার্গেটের জায়গাতে রয়েছে, প্রথম নামটা হচ্ছে মেহতাব সিং। মেহতাব সিংয়ের সবথেকে বড় ইউএসপিটা হচ্ছে মেহতাব সিং ভার্সেটাইল একজন ডিফেন্ডার। সেন্টার ব্যাকে তো ডেফিনেটলি খেলে, সেন্টার ব্যাকেই কেরিয়ারে সবথেকে বেশি ম্যাচ খেলেছে, সেটা নিজের কেরিয়ারের সবথেকে প্রাইম টাইমে মুম্বাই সিটি এফসিতে হোক বা তার আগে ইস্টবেঙ্গলে হোক এবং ন্যাশনাল টিমে হোক। সেন্টার ব্যাকটা ওর মেন পজিশন, কিন্তু তার পাশাপাশি আমরা জানি যে মেহতাব কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারে। এবার রাইট ব্যাকে মোহনবাগানে ঠিক যেমন একজন অ্যাটাকিং রাইট ব্যাক দরকার, কিন্তু আশিস রায়ের দিকে তাকালে দেখা যায় যে মোহনবাগানের ওই জায়গাতে একজন ডিফেন্সিভ রাইট ব্যাকও কিন্তু দরকার, যে অ্যাটাকের পাশাপাশি অন্ততপক্ষে ডিফেন্সটা ভালোভাবে করতে পারবে। এবং সেই জায়গাতে সিনিয়রিটিকে যদি বিচার করা হয়, যদি আইএসএল এর এক্সপিরিয়েন্স বা ইন্ডিয়ান ফুটবলের এক্সপিরিয়েন্সকে বিচার করা হয়, এবং সেন্টার ব্যাক পজিশনে যদি একজন সিরিয়াস প্লেয়ারকে ল্যান্ড করানোর কথা মোহনবাগান অলরেডি ডিসাইড করে নিয়ে থাকে, তাহলে মেহতাব সিং কিন্তু অবশ্যই প্রাইম টার্গেটের থেকে অন্তত আরও এক ধাপ এগিয়ে মোহনবাগানের চিন্তাভাবনার মধ্যে থাকবে। 2 নম্বর নামটা হচ্ছে নাওরেম রওশন সিং। আমি কালকের যে প্রিভিউর ভিডিও ছিল দুপুরে, সেখানে আমি ছোট্ট করে একটা কথা বলেছিলাম যে হি ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলে যে কজন সাইড ব্যাক রয়েছে বা উইং ব্যাক রয়েছে বা ভার্সেটাইল উইং ব্যাকস রয়েছে, তার মধ্যে নাওরেম রওশন সিং হি ইজ দ্য নাম্বার 1। কারণ দুটো সাইড ব্যাকে খেলতে পারে, দুটো উইং ব্যাকে খেলতে পারে এবং প্রয়োজনে ওকে অনেক কোচ কিন্তু অ্যাজ আ উইঙ্গারও ইউজ করেছে। তো মোহনবাগানের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা সবথেকে বড় দরকার, যে রওশন কিন্তু আপাতত 26 বছর তার বয়স, আর যদি আমরা শুভাশিসের দিকে তাকাই তার 30 বছর বয়স, অর্থাৎ অলরেডি শুভাশিস এমন একটা এজে চলে গেছে যে মোহনবাগান তাকে নিয়ে হয়তো ম্যাক্সিমাম 1 to 2 সিজন চিন্তাভাবনা করবে। ডেফিনেটলি হি ইজ অলরেডি আ লেজেন্ড ইন মোহনবাগান। ক্যাপ্টেন হিসাবে ব্যাক টু ব্যাক সিজনে ডোমেস্টিক লিগ টাইটেল দেওয়া, ক্যাপ্টেন হিসাবে একটা সিজনে মোহনবাগানকে দুটো ডাবল চ্যাম্পিয়নশিপ করানো, এটা কিন্তু এতটাও মানে কি বলবো হেলাফেলা করার জব না যেটা শুভাশিস করেছে। এবং শুধুমাত্র ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে সেই কাজটা করা না, যেভাবে টিমের দুঃসময়ে গোল করেছে, ভাইটাল টাইমে একটা অসাধারণ অনবদ্য পারফরমেন্স তুলে ধরেছে। এইবারে কিন্তু একটা বড় অংশের আলোচনা শুরু হয়েছিল যে শুভাশিস বোস হয়তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ গোল্ডেন বল অবধি পেতে পারে, যদিও সেটা কালকে আলাদিন আজরাই জিতেছে। অনেকদিন আগে একটা ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে আলাদিনেরই জেতার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে। তো যাই হোক, সেটা হয়েছে, কিন্তু আমি একজন বাঙালি হিসেবে শুভাশিস বোস পেলে হয়তো অনেক বেশি খুশি হতাম। এবং মনে প্রাণে আমি কালকের ম্যাচের শেষ মুহূর্তেও চেয়েছিলাম যে শুভাশিস বোসের হাতে গোল্ডেন বলটা উঠুক। কেন হলো না সেটা অবশ্যই যারা ঠিক করেছেন তারা বেটার বলতে পারবেন, এতে আমাদের কাছে কোনো উত্তর নেই। তো সেই শুভাশিস বোসের যদি আর 1-2 বছর
মানে টেনিওর থাকে মোহনবাগানে, সেই ক্ষেত্রে রোশন এলে কিন্তু একটা লং টাইমের জন্য রোশন অবশ্যই টিমের অ্যাসেট হবে। অন্ততপক্ষে তাকে 3-4 বছরের জন্য মোহনবাগান ভাবনা চিন্তা করতে পারে। প্লেয়ারটার মধ্যে 3টে প্লাস পয়েন্ট রয়েছে। নাম্বার 1 তার স্কিল, নাম্বার 2 তার যে প্রেসিং পাওয়ার দুটো সাইড থেকে, অ্যান্ড নাম্বার 3 সেট পিসে একটা অসাধারণ দক্ষতা। দেখো মোহনবাগানে বা আমাদের ইন্ডিয়ান ফুটবলে খুব কম ইন্ডিয়ান প্লেয়ার্স রয়েছে যারা সেট পিসে খুব দক্ষ। এবার সেই লিস্ট যদি বার করা হয়, সেখানে যদি আমি ধরে নিই তর্কের খাতিরে 10টা নাম বেরোলো, সেই 10টা নাম বেরোলে কিন্তু একটা নাম ডেফিনেটলি নাওরেম রোশন সিংয়ের থাকবে। তো সেই জায়গা থেকে এই প্লেয়ারটা কিন্তু হাই প্রায়োরিটি পাবে এবং হাই প্রায়োরিটি পাচ্ছে, তার সাথে অ্যাডভান্স লেভেলে মোহনবাগানের কথা হচ্ছে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। আর কালকে ম্যাচের পর এমবিএফটির তরফ থেকে এটাকে এক্সক্লুসিভলি ব্রেক করা হয়, যদিও তার আগে থেকে ইতিউতি বহু জায়গাতে আলোচনা হচ্ছিল, কিন্তু যখন একটা রিলায়েবল সোর্স সেটাকে ব্রেক করছে, সেটাকে ফ্যানেদের সামনে নিয়ে আসছে, তার কিন্তু ওজনটা অনেক বেশি করে বেড়ে যায়। আর নাম্বার 3 যে প্লেয়ার রয়েছে, এই প্লেয়ার কিন্তু লাস্ট 4 মাস ধরে আমি বলবো মোহনবাগানের টার্গেটে রয়েছে। শুধুমাত্র টার্গেটে না, তাকে পাওয়ার জন্য মোহনবাগান আপ্রাণ চেষ্টা করছে। হি ইজ নান আদার দ্যান ব্রাইসন ফার্নান্ডেজ, এই সিজনের দ্য এমার্জিং প্লেয়ার। এই সিজনে যে কজন প্লেয়ার উঠেছে বা যে কজন প্লেয়ার নিজের টিমে ইয়াং প্লেয়ার হিসেবে টপ লেভেলে পারফরমেন্স দিয়েছে, হি ইজ দ্য নাম্বার 1। দ্যাটস ওয়াই ওকে এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সেই ব্রাইসনকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে, এবং অবশ্যই শুধুমাত্র টার্গেট না, মোহনবাগান একটা টপ টার্গেট হিসেবে তাকে ধরছে, প্রাইম টার্গেট হিসেবে ধরছে। এবং ব্রাইসনের ক্ষেত্রে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ব্রাইসন দুটো উইংয়ে খেলে, ব্রাইসন লেফট উইংয়ে খেলে, ব্রাইসন রাইট উইংয়ে খেলে, এবং ব্রাইসনকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে বা হোল্ডিং মিডফিল্ডার হিসাবেও কিন্তু অনেক সময় ম্যানুয়েল মার্কোস রোকা তিনি মাঠে ইউজ করেছেন। হয়তো ফুল 90 মিনিটসের না, বাট কিছু মিনিটসের জন্য হলেও তিনি মাঝখানে দেখেছেন যে তার বল হোল্ডিং পাওয়ারটা কতটা। সেখানে কিন্তু ব্রাইসন সসম্মানে পাস করেছে, অর্থাৎ তাকে মাল্টিপল পজিশনে ম্যানুয়েল মার্কোস রোকার মতো কোচ ইউজ করেছেন, ন্যাশনাল টিমে কল দিয়েছেন, এবং প্লেয়ারটার একটা হিউজ ফিউচার রয়েছে। আমি যদি তাকে একজন উইঙ্গার হিসেবেই ধরি, তাহলে দেখব মোহনবাগানের লিস্টন কোলাসো ডেফিনেটলি একজন ভালো প্লেয়ার, কিন্তু ভাইটাল টাইমে লিস্টনের থেকে যে ধরনের পারফরমেন্সটা দরকার সেটা তো বেরিয়ে 1 নম্বর আসে না। আর তার থেকেও বড় কথা যে এবার মোহনবাগানকে আরও ইয়াং প্লেয়ারের ওপর যদি ইনভেস্ট করতে হয়, লং টাইমের জন্য ভাবতে হয়, একটা জেনারেশনকে বড় করতে হয়, তাহলে ডেফিনেটলি আরও ইয়াং প্লেয়ার, আরও এনার্জেটিক প্লেয়ার এবং আরও প্রমিসিং প্লেয়ারের ওপর কিন্তু ইনভেস্টটা করতে হবে, এবং সেই প্লেয়ারটা ডেফিনেটলি ব্রাইসন ফার্নান্ডেজ হবে। তো এই 3জন ডোমেস্টিক প্লেয়ার আপাতত মোহনবাগানের টপ প্রাইম অ্যান্ড ডেফিনেট একটা টার্গেট। এবার দেখা যাক এর মধ্যে 1জন 2জন না 3জনই ল্যান্ড করে। কিন্তু হ্যাঁ, আমি যদি বলি যে একটা বড় ফিউচারের কথা, অন্ততপক্ষে সামনের আরও 4-5টা সিজনের কথা, তাহলে এই 3জন প্লেয়ার কিন্তু কোথাও মোহনবাগানের বেস্ট হতে চলেছে, এবং এরা ভার্সেটাইল, এরা অন্ততপক্ষে একের বেশি পজিশনে খেলে, যেটা মোহনবাগানের জন্য কিন্তু ভীষণভাবে দরকার। আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই কালকের ম্যাচটার কথা, মনভীর কিন্তু একটা হিউজ ওয়ার্কলোড নিয়েছে, চোট থেকে ফিরে এসে মনভীর একটা হিউজ ওয়ার্কলোড নিয়েছে। লেফট উইংয়ে লিস্টনকে তুলে আশিককে নামানো যায়, কিন্তু মনভীরের ক্ষেত্রে দেখা গেল যে মনভীরকে কিন্তু শেষ অবধি খেলে যেতে হলো। এই জায়গাতে কোথাও আমার কালকে কিন্তু ফিল হচ্ছিল, হয়তো অনেকের এই ফিলটা হয়েছে, যে একজন যদি রাইট উইঙ্গার থাকতো যে কোথাও মনভীরের পরিবর্তে নামতে পারে, সেই একই স্পিডে জেনারেট করতে পারে, এবং একটা ফ্রেশ প্লেয়ারের অপশন কোচের হাতে থাকে, তাহলে কিন্তু তার থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তো সেইভাবে ভাবলে কিন্তু এই প্লেয়াররা ভীষণভাবে টিমকে হেল্প করবে, এবং টিমের যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটাকে আরও অনেক বেশি গুণে বাড়িয়ে দেবে। তো দেখা যাক কি হয়। আরেকটা জিনিস এখানে ছোট্ট একটা ইনপুট দিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে রোশন নাভরেম সিং কিন্তু বেঙ্গালুরু ছাড়তে পারে, এই আভাসটা অনেক দিন আগে আশিস নেগি দিয়েছিল যে তার যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড বেঙ্গালুরু ফুলফিল করবে না। অ্যান্ড যদি সেই স্ট্যাটাসে আপাতত বেঙ্গালুরু এবং রোশন দাঁড়িয়ে থাকে, তাহলে বেঙ্গালুরু ছাড়লে কিন্তু ডেফিনেটলি তার পরবর্তী যে ল্যান্ডিং, সেই ল্যান্ডিংটা মোহনবাগানে হবে, কলকাতাতে তার পরবর্তী ফ্লাইটটা নামবে, এটা আপাতত পরিষ্কার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তার জন্য একটু ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। মোহনবাগান অনেক কটা ধামাকা আপকামিং সিজনে নিয়ে আসবে, এবং অবশ্যই আরও একটা ভালো সিজন আন্ডার দ্য গাইডেন্স অফ হোসে মলিনা আমরা দেখতে পারি, যদি সেই ধামাকাগুলো হয়, বা অন্ততপক্ষে টিম আরও যাতে আপগ্রেড হয়। এবং যেটা মেন টার্গেট মোহনবাগানের রয়েছে, যে ডোমেস্টিক তো হলো, এবার মোটামুটি কন্টিনেন্টালে গিয়ে ভালো পারফরমেন্স তুলে ধরতে হবে, সেখানে দেশের কোএফিসিয়েন্ট বাড়াতে হবে, এবং অবশ্যই ম্যাক্সিমাম লেভেল অবধি মোহনবাগানকে পৌঁছে দিতে হবে। দেখা যাক কী হয়, কতগুলো প্লেয়ার এসে সেই গুরুদায়িত্ব নেয়, সেটাই দেখার হবে। তোমাদের টোটাল বিষয়টা নিয়ে কী কী ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।